কণ্ঠে বলল, তোমরা এই সময় এখানে? দেখতেই তো পাচ্ছ আমরা, আবার জিজ্ঞেস করছো কেন? না মানে তোমরা তো এত তাড়াতাড়ি কখনো আসো না। আসি না, এবার এলাম। কোনো সমস্যা আছে? না, আমাদের সমস্যা থাকবে কেন? তোমাদের বাড়ি, তোমরা যখন খুশি আসতেই পারো। কথা পরে বলিস তোরা, আগে চল। কোথায় যাব? এত কথা বলো কেন? চলো, গেলেই দেখতে পাবে। তন্ময় আর মাহমুদ পিছন পিছন মায়া আর আরুষিও গেল। ওরা দুজনে বাইকে উঠে বসলো। মায়া আর আরুষি দ্বিধায় পড়ে গেল কে কার বাইকে বসবে। তখন মাহমুদ বলল, তোমাদেরকে কি বাইকে উঠে বসার জন্য আলাদা করে ইনভাইটেশন কার্ড দিতে হবে? উঠে বসো দুজনে। কোথায় বসবো? তুমি তন্ময়ের সাথে যাও। ওর সাথে যেতে হবে? কেন, কোনো প্রবলেম? ওর সাথে যেতে তোমার কি সমস্যা? না, যাচ্ছি। বলে মায়া গিয়ে তন্ময়ের সাথে বাইকে উঠে বসলো। আরুষি মাহমুদের বাইকের কাছে এসে দাঁড়িয়ে আছে। উঠবে কি উঠবে না তাই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। আরুষিকে এভাবে রোবটের মতো দাঁড়িয়ে থাকতে দেখে মাহমুদ আরুষিকে বলল, কি হলো, উঠো। এইভাবে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? আরুষি থতমত খেয়ে গেল। ছেলেটা আজ আসার পর থেকেই এমন ঘাটতারামো করছে কেন? আরুষি নিজেকে স্বাভাবিক করে বাইকে উঠে বসতেই মাহমুদ আর তন্ময় বাইকটি স্টার্ট দিল। বাইক চলতে শুরু করলো। তন্ময় হেলে দুলে বাইক চালাচ্ছে। মায়া পিছন থেকে তন্ময়কে বলল, কোথায় যাচ্ছি আমরা? জানি না, আপাতত মাহমুদ যেখানে যাচ্ছে সেখানেই ওদের সাথে যাচ্ছি। মায়া আর কথা বাড়ালো না, চুপচাপ বসে রইল বাইকের পেছনে। ঘন্টা দেড়েক পর ওরা প্রায় শহরের কাছাকাছি একটা ক্যাফেতে এসে পৌঁছালো। ক্যাফেতে ঢুকেই আরুষি আর মায়া দুজনে বেশ অবাক হয়ে গেল, কারণ ক্যাফেতে ওরা ছাড়া আর কেউই নেই। পুরো ক্যাফেটা বেশ সুন্দর করে সাজানো। তন্ময় এসব দেখে হাঁ করে মাহমুদের দিকে তাকিয়ে আছে। মাহমুদ তন্ময়কে আলাদা ডেকে নিয়ে বলল, আজকেই মায়াকে প্রপোজ করে দিস। আমাদের সুন্দর একটা মোমেন্টস ক্রিয়েট করার জন্যই এত সব অ্যারেঞ্জ করেছি। কিন্তু দোস্ত, ও যদি রিজেক্ট করে? আরে ভাই, করবে না। এই সুযোগ আর পাবি না। আজই প্রপোজ করে ফেল। বলছিস সত্যি ওকে আজ প্রপোজ করে ফেলবো? হুম, আর দেরি করলে পাখি উড়াল দিবে বহু দূরে। মাহমুদ আর তন্ময় দুজনেই হাতে গোলাপ নিয়ে এগিয়ে এসে আরুষি আর মায়ের সামনে হাঁটু গেড়ে বসলো। আরুষি আর মায়া দুজনেই বেশ অবাক হয়ে একে অপরের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। কি হতে যাচ্ছে কিছুটা হলেও দুজন আন্দাজ করতে পারছে। মাহমুদ আর তন্ময় দুজনেই আরুষি আর মায়ের দিকে ফুল এগিয়ে দিলেও উইল ইউ ম্যারি মি আরুষি? উইল ইউ ম্যারি মি মায়া? ওদের থেকে একসাথে এভাবে প্রপোজাল পেয়ে আরুষি আর মায়া আরও এক ধাপ অবাক হলো। মাহমুদ আর তন্ময় দুজনেই ওদের উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। কি হবে তাদের উত্তর? যদি তারা না করে দেয় তাহলে তাদের এই দুই বন্ধুর কি হবে? তারাও কি আরুষির মতো সুইসাইড করার ট্রাই করবে? তাদের এভাবে হাঁ হুতাশ করতে দেখে মায়া আরুষি দুজনেই বেশ মজা পেল। তন্ময় বেচারা কেঁদে দিবে এমন অবস্থা। অবশেষে উত্তর আসলো মায়ের কাছ থেকে। ইয়েস, আই উইল। মায়ার থেকে এই উত্তর তন্ময়ের প্রত্যাশাই ছিল না। তন্ময় তার ভয় ছিল মায়া যদি রিয়্যাক্ট করে, কারণ মাহমুদের সাথে আরুষি যতটা ফ্রি ততটা তো তন্ময়ের সাথে মায়া না। তাহলে মেয়েটা কীভাবে মানবে? তবুও মায়ের এমন উত্তরে সারপ্রাইজ হলো সবাই। তন্ময়ের ঠোঁটেও হাসি ফুটে উঠল। উচ্ছ্বাসিত হয়ে বলল, সত্যি বলছো তুমি রাজি? মায়া তখন হাঁটু গেড়ে বসে তন্ময়ের হাত থেকে ফুলটা নিয়ে বলল, সত্যি রাজি। ওদিকে আরুষি তখনও চুপচাপ। কি বলবে বা কি বলা উচিত ভেবে পাচ্ছে না ও। সে তো একজনকে ভালোবাসে, অবশ্য তাকে পাওয়াটা এখন অসম্ভব। আরুষি ভেবে চলছে মাহমুদের প্রথম দিনের বলা কথাগুলো। বারংবার মায়ার সেই কথাগুলোই ঘুরপাক খাচ্ছে। মাহমুদ এখনও তার উত্তরের অপেক্ষায় সেভাবেই বসে আছে। মায়া আরুষির পাশে দাঁড়িয়ে বলল, আর কতক্ষণ ওকে এভাবে বসিয়ে রাখবি? এবার তোর উত্তরটা দিয়ে দে দোস্ত। আরুষির শরীর কাঁপতে লাগলো। সে কি উত্তর দিবে এখন? এদিকে মায়া আর তন্ময় তাকে তাড়া দিয়ে যাচ্ছে। আরুষি মায়ার দিকে তাকিয়ে মুখ কালো করে বলল, আমার কিছু ভালো লাগছে না, চল এখান থেকে। বলেই মায়া হাত ধরে টেনে ক্যাফের বাইরে চলে এলো। একটা রিক্সা ডেকে তাতে উঠে পড়ল। মাহমুদ আর তন্ময় দৌড়ে আস্তে আস্তে ওরা দুজনেই চলে গেল। তন্ময় তখন মাহমুদকে বলল, দোস্ত, এটা কি হলো? মাহমুদের ভিতরে কি চলছে কেউ বলতে পারবে না।
তন্ময় মাহমুদের হাত চেপে ধরল, কিন্তু মাহমুদ হাত ছাড়িয়ে নিয়ে কিছু না বলে বাইকে বসে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। তন্ময় দৌড়ে গিয়ে নিজের বাইক স্টার্ট দিতে দিতে বলল, আরে তোরা সবাই আমাকে ফেলে যাচ্ছিস কোথায়? রিক্সা ছুটে চলেছে ওদের গ্রামের দিকে। উদাসীনভাবে রিক্সায় বসে আছে আরুষি, তার ভিতরে তোলপাড় হয়ে যাচ্ছে। মায়া পাশে বসেছিল, কিন্তু আরুষিকে কিছু জিজ্ঞাসা করতে পারছিল না। বেশ কিছুটা সময় অপেক্ষা করার পর আরুষিকে কিছু বলতে না দেখে মায়া বলল, এভাবে ওখান থেকে চলে এলি কেন? মাহমুদকে কি তোর পছন্দ না? মায়ের প্রশ্নের হুট করেই যেন হুঁশ ফিরে পেল আরুষি। অদ্ভুত দৃষ্টিতে মায়ের দিকে তাকালো, এরপর ছোট্ট করে জবাব দিল, জানি না, আমার কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা, তুই কি কাউকে ভালোবাসিস? না। মাহমুদ কিন্তু খারাপ না, ওকে দেখে যা বুঝলাম তোকে ভীষণ ভালোবাসে। এত তাড়াতাড়ি কোনোবারই গ্রামে আসে না, তোর জন্য এবার তাড়াতাড়ি এসেছে। কত সুন্দর করে আমাদের সারপ্রাইজ দিয়েছে, শুধুমাত্র তোকে ভালোবাসে বলে। তুই মাহমুদকে অ্যাকসেপ্ট করতে পারিস। আরুষি বেশ কিছুক্ষণ মায়ের কথাগুলো নিয়ে ভাবল, এরপর বলল, বাড়ি গিয়ে ভেবে জানাবো। আপাতত আমার একটু একা থাকা প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, সে না হয় তুই ভেবেই জানাস, কিন্তু উত্তরটা যেন হ্যাঁ হয়। দেখা যাক। কিছু সময় পর বাড়ি এসে পৌঁছালো ওরা। মায়া যাওয়ার সময় বলল, টাটা, যাচ্ছি। গুড নিউজের অপেক্ষায় থাকবো। মায়া চলে গেল। আরুষি সারা রাত ধরে এই ব্যাপারটা নিয়েই ভাবল। কিছুতেই ওর ঘুম আসছে না। অনেক চিন্তা ভাবনার পর ভাবলো কাল দেখা করবে মাহমুদের সাথে। টেক্সট করলো মাহমুদের নাম্বারে। কাল ভোরবেলা নদীর পাড়ে আসবেন, কথা আছে। মেসেজ টোন বেজে উঠতেই মাহমুদ ফোন হাতে নিয়ে মেসেজ চেক করলো। মেসেজটা পড়ে ভাবতে লাগলো, কি বলবে আরশি? ও কি তাহলে রাজি, নাকি আবার আমাকে ইগনোর করে চলে যাবে? ও যদি আমাকে ভালো না বাসে তাহলে আমার কি হবে? এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল মাহমুদ। সকালে ঘুম ভাঙতেই আবার সেই চিন্তা তাকে চেপে ধরল। ভয়ে ভয়ে সে রেডি হতে লাগলো। নদীর সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে অপেক্ষা করছে মাহমুদ। চারিদিকে কুয়াশার চাদরে আবৃত, হিম শীতল হাওয়া বয়ে যাচ্ছে। খানিক পরেই আরুষি এলো, পাশাপাশি এসে দাঁড়ালো। মাহমুদের দৃষ্টি নদীর পানিতে নিবদ্ধ, সেদিকে তাকিয়েই বলল, কি বলবো বলো, এখানে ডাকলে কেন? এত তাড়া কিসের আপনার? নাকি রেগে আছেন আমার উপর? রেগে থাকবো কেন? তোমার উপর রাগ দেখানোর কোনো অধিকার কি আমার আছে? কথাটা যে বেশ অভিমান করে বলেছে মাহমুদ, তা বুঝতে বেগ পেতে হলো না আরুষির। সে হালকা হেসে বলল, যদি বলি আজ থেকে অধিকার আছে। মাহমুদ এবার ঘুরে দাঁড়ালো, আরুষির দিকে তাকিয়ে বলল, মজা করছো আমার সাথে? আজব, মজা কেন করতে যাব? মাহমুদ আর কিছু বলল না। আরুষি কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ করেই বলে উঠল, মাহমুদ, আমি রাজি। মাহমুদ এবার কিছু বলল না। আরুষি অবাক হয়ে মাহমুদকে নিজের দিকে ঘুরিয়ে বলল, কি বললাম শুনতে পেয়েছেন? মাহমুদ শুনছে ঠিকই, কিন্তু মুখে বলল, হুম, শুনতে পাইনি, আবার বলো। বলেছি যে আপনাকে বিয়ে করতে আমি রাজি। তাহলে কাল ওভাবে চলে এসেছিলে কেন? বাড়ি এসে সবটা ভেবে তবেই ডিসিশন নিয়েছি। বুঝলাম। হাঁটবেন? হাঁটা যায়। দুজনে পাশাপাশি ব্রিজের উপর দিয়ে হাঁটছে। এই ব্রিজেই ওদের প্রথম দেখা। তখন দুজনের কাছে দুজনেই ছিল অচেনা অজানা। আজ দুজনে একে অপরের সাথে সারা জীবন থাকার সিদ্ধান্ত নিয়েছে। নাবিলার বিয়ে ঠিক হয়েছে পারিবারিকভাবেই। ছেলে শহরের হসপিটালের ডাক্তার, তাই তার ফ্যামিলি সহ তারা সেখানেই থাকে। আজকে নাবিলাকে দেখতে এসে ছেলের বেশ পছন্দ হয়েছে, তাই সামনের সপ্তাহে বিয়ের ডেট ফিক্সড করে গেছে। মায়া ভার্সিটি শেষে তন্ময়ের সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়ি ফিরতে ফিরতে বিকেল হয়ে যায়। বাড়িতে ফিরে নাবিলার বিয়ের খবর শুনেই দৌড়ে নাবিলার রুমে যায়। পিছন থেকে জড়িয়ে ধরে বলে, বোনু, আমি ভীষণ 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 এক্সাইটেড। তোর বিয়ে ঠিক হয়েছে। তা আমাদের হবুদুল্লা ভাইয়ের নাম কি? তামিম। ঘুম থেকে উঠেই মায়ের মাথাটা গরম হয়ে গেছে। ওকে নাকি এখন ছেলেপক্ষের সামনে শাড়ি পরে তৈরি হয়ে যেতে হবে। নাবিলা ওকে বারবার তাড়া দিচ্ছে। এক প্রকার বিরক্ত হয়েই শাড়ি পরে ড্রয়িং রুমে যায় সে। সামনে বসে থাকা ছেলেরা আর তার পরিবারের দিকে তাকাতেই 440 ভোল্টের শক খায় ও। তন্ময় আর ওর ফ্যামিলি সবাই এসেছে। তন্ময়ের ফ্যামিলিরও সবারই মায়াকে পছন্দ হয়েছে। ওদের বিয়ের ডেটও নাবিলার বিয়ের দিনই ফিক্সড হয়েছে। এদিকে মাহমুদ ওর ফ্যামিলি নিয়ে আরুষির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়।
আরুষির বাবা প্রথমে মেয়েকে বিয়ে দিতে রাজি না হলেও পরে রাজি হন। মাহমুদের ফ্যামিলির অনুরোধে ওদের বিয়ে একই দিনে ঠিক হয়। মূলত এটা মাহমুদেরই প্ল্যান। যখনই শুনেছিল নাবিলার বিয়ে ঠিক হয়েছে তখনই প্ল্যান করেছে ওদের ফ্যামিলিকে মানিয়ে তিনজনেরই বিয়ে একই দিনে ঠিক করবে। দেখতে দেখতে দিন কেটে গেল। সবার পরিবারের সম্মতিতেই ওদের গায়ে হলুদ। বিয়ের সমস্ত কিছুর আয়োজন গ্রামের একটি কমিউনিটি সেন্টারে সাথেই করা হয়েছে। আরুষি, মায়া আর নাবিলা তিনজনেই একই সাথে পার্লার থেকে সেজেছে। তিনজনকেই হলুদের সাজে খুব সুন্দর লাগছে। সুমাইয়া ওদেরকে দেখে বলল, বাহ, খুব মিষ্টি লাগছে তিনজনকেই, একদম পরি। মায়া আর নাবিলা তো সুমাইয়ার কাজিন, তাই সুমাইয়ার সাথে বন্ডিং বেশ ভালো ওদের। আর আরুষি সুমাইয়ার ফ্রেন্ড হওয়ার পরেও রাজুর সাথে বিয়ে হওয়ার পর থেকে সে আর সুমাইয়ার সাথে কথা বলেনি, তাই আরুষি একটু ইতস্তত বোধ করেছে। সুমাইয়া ওদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে। হঠাৎই রাজুর দিকে আরুষির দৃষ্টি পড়তেই আরুষি তৎক্ষণাৎ চোখ সরিয়ে নেয়। সুমাইয়া ওদেরকে নিয়ে গেল স্টেজে বসায়। সবাই এসে একে একে ওদেরকে হলুদ ছোঁয়ায়। হলুদের পর মেহেন্দির অনুষ্ঠান শুরু হবে। দুজনেই মেহেন্দি আর্টিস্টকে মাহমুদ বলে দিয়েছিল চলে আসতে। ওই মেয়ে দুজনকেই একে একে ওদের সবাইকে মেহেন্দি পরিয়ে দিল। বেশ নাচ গান হই হুল্লোড় মিলিয়ে ওদের হলুদ সন্ধ্যা শেষ হলো। আরুষি, মায়া, নাবিলা তিনজনকেই পরদিন একসাথে রেডি করা হলো। তিনজনকেই বেশ সুন্দর লাগছে। প্রতিটা মানুষের জীবনে বিয়ে নিয়ে হাজারো পরিকল্পনা থাকে। এটা এমন এক মুহূর্ত যেখানে এক পুরুষ সারা জীবনের জন্য আরেকজনের হতে ধরে। অপরদিকে একটা মেয়ে যে পরিবেশে ছোট থেকে বড় হলো, যাদেরকে সে আপন ভাবলো, তাদের সবাইকে ছেড়ে সম্পূর্ণ এক নতুন পরিবেশের সাথে পরিচয় হয়। ছেড়ে যেতে হয় শৈশবের হাজারো স্মৃতি। দিন শেষে মানুষের জীবনের মূল্যই বা আর কতটুকু, এটাই তো আমাদের সমাজের নিয়ম। আর যুগ যুগ ধরে তা চলে আসা নিয়মের পরিক্রমায় আমাদের চলতে হবে। কিছুক্ষণ আগেই ওদের বিয়ে পড়ানো হয়েছে আইনত এবং ইসলামী নিয়ম অনুযায়ী। আরুষি অবশেষে মাহমুদের বউ হয়েই গেল। আরুষি ভেবেছিল হয়তো কখনো কাউকে আপন করে নিতে পারবে না, ভেবেছিল কখনো কাউকে ভালোবাসতে পারবে না, কিন্তু মাহমুদ তার জীবনে আসার পর তার সব চিন্তা বদলে গিয়েছে। অল্প কয়েকদিনই মাহমুদ তার মনের অনেকটা জুড়েই জায়গা করে নিয়েছে। সে জানে ছেলেটা খুব ভালোবাসে তাকে। বিয়ের পর একসাথে ছবি তুলতে ব্যস্ত। সবাই আনন্দে মেতে উঠেছে। মাহমুদ আর আরুষি একে অপরের দিকে তাকালো। দুজনের ঠোঁটের কোণেই হাসি রেখা ফুটে উঠেছে। তন্ময় আর মায়া নিজেদের মতো করে কাপল ফটোশ্যুট করতে ব্যস্ত। তানহা এগিয়ে এসে ওদের সামনে মুখ ভার করে দাঁড়িয়ে বলল, সবারই কি সুন্দর একজন একজন পার্টনার হয়ে গেল, আর আমি এখনো সিঙ্গেলই রয়ে গেলাম। তানহার কথায় সবাই হেসে উঠল। সুমাইয়া এগিয়ে এসে বলল, খুব তাড়াতাড়ি তোমার জন্যই পার্টনার খুঁজে দিব ননদিনী, তারপর আর সিঙ্গেল থাকতে হবে না। বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সবাই বেরিয়ে যেতে শুরু করেছে। নাবিলাকে নিয়ে তামিমরাও এক্ষুনি বেরিয়ে পড়বে। শহরে যেতে অনেকটা সময়ের ব্যাপার তো, তাই নাবিলা আর মায়া দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। কেউ কাউকে ছাড়ছে না। মাহমুদ আর তামিম এসে ওদের ছাড়িয়ে নিল। নাবিলা আর তামিমদের গাড়ি চলে যায়। মাহমুদ, আরুষি ও একে একে বেরিয়ে পড়ে। সবার বিদায়ের পর কমিউনিটি সেন্টারের আঙিনা যেন এক অদ্ভুত নীরবতায় ছেয়ে গেল। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোটোখাটো জিনিস গোছানোর দায়িত্বে ব্যস্ত কিছু লোক। অন্যদিকে মাহমুদ, আরুষি গাড়িতে চুপচাপ বসে আছে। গাড়ি চলতে শুরু করার পর দুজনের মাঝে কোনো কথা হয়নি। গাড়ির জানালার বাইরে আরুষিকে তাকিয়ে থাকতে দেখে মাহমুদ হঠাৎ করেই বলল, এত চুপচাপ কেন? কিসের এত চিন্তা করছো? আরুষি একটু চমকে তাকালো মাহমুদের দিকে, তারপর নরম স্বরে বলল, চিন্তা না, হঠাৎ সবকিছু এত দ্রুত হয়ে গেল যে মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। সবকিছু এত দ্রুত হলো যে বুঝতেই পারলাম না। মাহমুদ মৃদু হেসে আরুষির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, স্বপ্ন না, এটা আমাদের নতুন জীবনের শুরু। ইনশাল্লাহ সব ঠিকঠাকই হবে। আরুষি হাসল। দারুণ দেখালো সেই হাসি। তার মনের ভিতরে এক ধরনের প্রশান্তি বয়ে গেল। মাহমুদ সত্যি একজন ভালো মানুষ। তার এই নতুন জীবনের যাত্রা যেন আনন্দ আর ভালোবাসায় পূর্ণ হয়।
এই আশাতেই মনের ভিতর আশার আলো জ্বলে উঠল আরশির। নাবিলা আর তামিম শহরের ফ্ল্যাটে এসে পৌঁছালো। দিনভর নানান আয়োজনের পর দুজনেই বেশ ক্লান্ত, কিন্তু একসাথে এই নতুন যাত্রার উত্তেজনাও তাদের মনের গভীরে স্পষ্ট। রাতের খাবারের পর তামিম নিজের রুমে দরজা খুলে ভেতরে ঢুকতেই মৃদু হেসে বলল, এটা আমাদের ছোট্ট পৃথিবী, কেমন লাগছে? নাবিলা চারপাশে তাকিয়ে দেখল ফ্ল্যাটের ঘরগুলো বেশ গোছানো, সাজানো, বিছানার উপরে গোলাপের পাপড়ি ছড়িয়ে আছে, জানলার পর্দায় মৃদু বাতাসের স্পর্শ। নাবিলা মুগ্ধ হয়ে বলল, খুব সুন্দর। তামিম ধীরে ধীরে নাবিলার কাছে এসে হাত ধরে বলল, ক্লান্ত তো, কিছুক্ষণ বিশ্রাম নাও। সমস্যা নেই, আমি ঠিক আছি। তামিম একটু সামনের দিকে ঝুঁকে নাবিলার চোখের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আজকে রাত শুধু আমাদের, চলো গল্প করি। তারা দুজন বিছানায় বসে কথা বলতে লাগলো, নিজেদের ছোট ছোট স্মৃতি, হাসির গল্প আর ভবিষ্যৎ নিয়ে নানা কথা। তামিম নাবিলার দিকে তাকিয়ে বলল, জানো, আমি তোমাকে প্রথম দেখার দিন থেকেই ভেবেছি তুমি ঠিক আমার জন্যই তৈরি। নাবিলা অবাক চোখে তাকিয়ে বলল, আপনি আমাকে আগে থেকে চিনতেন? চিনতাম। কি করে? না, এটা সিক্রেট, বলা যাবে না। গল্প করতে করতে রাত গভীর হলো। তামিম মৃদু আলো নিভিয়ে বলল, এবার ঘুমাও, অনেক রাত হয়ে গেছে। নাবিলা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। দুজনেই জানতো এই রাতটা তাদের জীবনে একটু নতুন অধ্যায়ের সূচনা। একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়েই তারা এক নতুন ভোরের অপেক্ষায় থাকলো। ওদিকে তন্ময়ের ঘর ওর সব কাজিনরা মিলে সাজালো। মায়াকে সুমাইয়া আর তানহা বসিয়ে রেখে গেছে। তন্ময় বাসর ঘরে প্রবেশ করলো। ঘরটা ফুল দিয়ে সাজানো, হালকা গোলাপি রঙের আলো যেন এক স্বপ্নময় পরিবেশ তৈরি করেছে। মায়া একটু লজ্জায় নিচের দিকে তাকিয়ে বসে আছে। তন্ময় ধীরে ধীরে তার কাছে এসে বসে বলল, তোমার চোখে আজ সেই লজ্জা দেখেছি, যা হয়তো কখনোই দেখিনি। মায়া লজ্জায় মৃদু হাসল। তন্ময় তার হাতে হাত রেখে বলল, আজ থেকে আমরা একে অপরের জীবনসঙ্গী। তুমি জানো তো, আমি তোমাকে খুব ভালোবাসি। মায়া তন্ময়ের দিকে তাকিয়ে সম্মতিসূচক হাসি দিল। অন্যদিকে মাহমুদ আর আরশি তাদের নতুন সাজানো ঘরে প্রবেশ করলো। ঘরে সাদা ফুলের সৌরভ আর হালকা সুগন্ধি মোমবাতির আলো যেন পুরো পরিবেশটাকে স্বর্গীয় করে তুলেছে। আরশি একটু অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। মাহমুদ তার দিকে এগিয়ে এসে বলল, এই লাজুক চেহারা আমার আরেকবার দেখা উচিত ছিল বিয়ের আগে। আরশি লজ্জা পেল খানিকটা। ছেলেটা একটু বেশি কথা বলে, এটা তার জানা ছিল, কিন্তু এই ছেলে তো সাথে ঠোঁট কাটাও স্বভাবের। আরশি মৃদু হেসে বলল, সবকিছু এত দ্রুত হলো যে বুঝতেই পারলাম না। মাহমুদ আরশির হাতটা ধরে পাশে বসিয়ে বলল, জীবনে কোনো কিছুই নিখুঁত হয় না, তবে আমরা একসাথে থাকলে সব কিছু নিখুঁত মনে হবে। আরশি মাহমুদের চোখে চোখ রাখল। সেই মুহূর্তে তার মনে হলো এই মানুষটি তার জন্য সঠিক। সে তো সত্যিই ভালোবাসে তাকে এবং সারা জীবন তাকে ঠিক আগলে রাখতে পারবে। বাসর রাতের এই মুহূর্তগুলো যেন প্রত্যেক নবদম্পতির জীবনে এক নতুন প্রতিশ্রুতি এবং ভালোবাসার বন্ধন নিয়ে ভরে উঠল। দূরের গ্রামের পুকুর পাড়ের জোনাকের আলো আর আকাশে ভরা পূর্ণিমা যেন এই নতুন শুরুর সাক্ষী হয়ে রইল। তাদের জীবন কাটুক অফুরন্ত আনন্দে, এটাই প্রত্যাশা। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।